দিন আগের কথা। এক গ্রামে নীলিমা নামের একটা মেয়ে শহর থেকে পড়াশোনা করে বাড়িতে ফিরে এসেছে তার বাবা মায়ের কাছে। নীলিমা ওর বাবা মায়ের অক্লান্ত পরিশ্রমের মান রেখেছে। শহরে এখন সে পড়াশোনা করে অনেক বড় ডিগ্রি নিয়ে গ্রামে ফিরে এসেছে। এসেই বাবা মাকে জড়িয়ে ধরলো। মা, বাবা, আমি তোমাদের মুখ উজ্জ্বল করতে পেরেছি। আমি অনেক ডিগ্রি অর্জন করেছি। এখন আমি যে কোনো ইউনিভার্সিটির টিচার হতে পারবো। তোমরা বলো, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি, কিন্তু মা, তুই কেন আবার গ্রামে ফিরে এলি? তুই তো শহরেই বড় জায়গায় চাকরি করতে পারতি। না মা, আমি গ্রামে ফিরে এসেছি তার একটা বিশেষ কারণ আছে। আমি জানি এই গ্রামে কত বাচ্চা আছে যারা পড়াশোনা না করে এইভাবেই সারাদিন বাড়িতে বসে থাকে। আর তাই আমি চাই ওদেরকে এটা বোঝাতে যে পড়াশোনা করে অনেক বড় কিছু হওয়া সম্ভব। তাই ওদেরকে আমি এই ব্যাপারে সচেতন করতে চাই। তুমি যাও মা, গ্রামের বাচ্চাদেরকে ডেকে নিয়ে আসো। আমি ছোট থেকেই দেখছি আমাদের গ্রামের বাচ্চা কাচ্চারা পড়াশোনার ব্যাপারে একদম উদাসীন। তারপর নীলিমার বাবা মা গিয়ে গ্রামের সব বাচ্চাদেরকে জড়ো করে। তখন নীলিমা ওদেরকে বোঝাতে থাকে, দেখো, আজকে আমি পড়াশোনা করেছি, এখন আমি কত বড় একটা ইউনিভার্সিটিতে টিচার হতে পারবো। আমাকে অনেক বড় বড় ইউনিভার্সিটি থেকে টাকা হচ্ছে। আমি গেলেই ওরা আমাকে অনেক টাকার বেতনও দেবে, সাথে অনেক সম্মান। আর তোমরা যদি এভাবে পড়াশোনা না করে ঘরে বসে থাকো, তাহলে তোমাদের ভবিষ্যৎ কি হবে ভেবে দেখেছো? তোমাদের বাবা মা কত কষ্ট করে জমিদারের জমিতে কাজ করে, তারা সারা জীবনকে এভাবে কাজ করেই যাবে। তোমরা যদি পড়াশোনা না করো, তাহলে তোমরাও তো এইভাবেই জমিদারের জমিতেই শুধু কাজ করবে, কোনো সম্মানের কাজ করতে পারবে না। বলো, তোমরা কি চাও? তোমরা কি তোমাদের বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে চাও না? হ্যাঁ আপু, আমরা তো চাই, কিন্তু আমাদের এখানে পড়াশোনা করার তো কোনো ব্যবস্থা নেই। তাহলে আমরা কিভাবে পড়াশোনা করব? আমাদের এখানে কোনো স্কুল নেই। স্কুল তো 2 গ্রাম পরে আছে, অত দূরে গিয়ে পড়তে হবে। আমরা কি অত দূরে গিয়ে পড়তে পারবো? আর আমাদের বাবা মা যে অল্প টাকা পায়, সেই টাকা দিয়ে কি আমাদের এত দূরে গাড়ি ভাড়া দিতে পারবে? তাই তো আমরা পড়ি না। কি বলো, আমাদের গ্রামে এখনো একটা স্কুল নেই? জমিদার মশাই এত টাকা খাজনা নেয়, এত মানুষ কাজ করে তার ওখানে, আর উনি একবারও ভাবেন না এই বাচ্চাগুলো কোথায় পড়াশোনা করবে? ওনার নিজের ছেলে মেয়েরা সবাই শহরে পড়াশোনা করে। তার মানে কি এই যে সবাই শহরে যেতে পারবে? আমার বাবা মা তাদের জমি জায়গা সব বিক্রি করে আমাকে শহরে পড়িয়েছে। সবার তো সেই ব্যবস্থা নেই। না না, আমাকে জমিদার সাহেবের সঙ্গে কথা বলতেই হবে। নীলিমা তারপর জমিদারের বাড়িতে উপস্থিত হলো। জমিদার সাহেব, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আপনি এই গ্রামের জমিদার, গ্রামের মানুষের ভালো মন্দ চিন্তা করা আপনার দায়িত্ব। কিন্তু তা না করে আপনি এখানে বসে বসে আরাম করছেন। এই বাচ্চাগুলোকে পড়াশোনা করানোর জন্য গ্রামে একটা স্কুল প্রয়োজন। আপনি এটার ব্যবস্থা করুন। এই মেয়ে, তোমার সাহস দেখছি কম না। আমাকে তুমি হুকুম দিচ্ছ? এই গ্রামের জন্য কি ভালো আর কি খারাপ সেটা তুমি ঠিক করার কে? আমি ঠিক করব। ওই সব স্কুল কলেজে গিয়ে বাচ্চাদের মাথা নষ্ট হয়, ওসবের কোনো দরকার নেই। পড়ালেখা যত কম থাকবে তত ভালো। আর মেয়ে মানুষ তো কদিন পর বিয়ে দিয়ে দিলে সারাদিন বাড়িতে এমনিতেই কাজ করবে, ওদের আবার পড়াশোনা করার কি দরকার? তুমি তো শহরে গিয়েছিলে পড়াশোনা করে, সেই তো গ্রামেই ফিরে এসেছো। আপনার লজ্জা করছে না এসব বলতে? পড়াশোনা করার কি দরকার? যদি পড়াশোনার দরকার নাই হতো, আপনার নিজের সন্তানদের কেন শহরে পাঠিয়েছেন পড়াশোনা করার জন্য? আর আমি একটা বড় ইউনিভার্সিটি থেকে পড়াশোনা কমপ্লিট করেছি, আর এখন চাইলে আমি সেই ইউনিভার্সিটিতে টিচার হতে পারবো। কিন্তু তারপরও আমি গ্রামের বাচ্চাদের কথা চিন্তা করে গ্রামে ফিরে এসেছি। আমি ইউনিভার্সিটিতে যাব সপ্তাহে 3 দিন, বাকি দিনগুলো এই গ্রামের বাচ্চাদেরকে পড়াবো, এই সিদ্ধান্ত নিয়েছি। এই মেয়ে, তুমি দেখছি আমার মেয়েদের সঙ্গে আর আমার ছেলেদের সঙ্গে এই গ্রামের চাষা ভুষার ছেলে মেয়েদের তুলনা করছো। আমি জমিদার, আমার বাচ্চারা পড়াশোনা অবশ্যই করবে, আর এতে আমার মুখ উজ্জ্বল হবে। কিন্তু এই গরিব চাষারা, ওরা ওদের সন্তানদের পড়িয়ে কি করবে? চাষার বাচ্চা তো চাষাই হবে, তাই না? এইসব নিয়ে বেশি বাড়াবাড়ি করো না।
তুমি শহরে চাকরি পেয়েছো, শহরে যাও, আর তোমার বাবা মাকেও এই গ্রাম থেকে নিয়ে যাও, বুঝতে পেরেছো? নয়তো এই গ্রামের সবাইকে বলে দেব যেন তোমার বাবা মাকে এক ঘরে করে দেয়, এই গ্রামে টিকতে পারবে না। বেশি বুঝো না। আমি তো বুঝতে পেরেছি, খুব ভালো করে বুঝতে পেরেছি। কেন আপনি চান না এই গ্রামে কোনো স্কুল হোক, কলেজ হোক, যেন এই গ্রামের বাচ্চারা পড়াশোনা করে শিক্ষিত না হতে পারে? আর তাহলে আপনি যে ওদের বাবা মাকে এতদিন খাটাচ্ছেন, ওদেরকে মিথ্যা কথা বলে ওদের জায়গা জমি সব নিজের নামে করে নিচ্ছেন, এগুলো তো করতে পারবেন না। এই ভয়েই আপনি এই গ্রামে কোনো স্কুল হতে দেন না, তাই না? কিন্তু আমি থামবো না, আমি যে করি হোক এই গ্রামের বাচ্চাদেরকে শিক্ষিত করেই ছাড়বো, এই আমি বলে গেলাম। নীলিমা এই বলে চলে আসে আর একটা বড় গাছের নিচে কিছু বাচ্চাদেরকে জড়ো করে ওদেরকে বলতে থাকে, শোনো বাচ্চারা, আজকে থেকে আমি এই গাছের নিচে তোমাদের সবাইকে পড়াবো। সপ্তাহে 3 দিন আমি তোমাদেরকে পড়াবো। আর হ্যাঁ, আমার কাছে পড়ার জন্য তোমাদের কোনো ফি দিতে হবে না, আমি এমনিতে ফ্রিতেই তোমাদের পড়াবো। আর তোমাদের যখন পরীক্ষা দেওয়ার সময় হবে, তোমাদেরকে 2 গ্রাম পরে যে স্কুলটা আছে সেখানে পরীক্ষা দিতে নিয়ে যাব। তোমরা প্রতিদিন পড়বে তো? হ্যাঁ হ্যাঁ আপু, আমরা পড়বো। আমাদের পড়তে খুব ইচ্ছে করে, পড়ালেখা করার আমাদেরও অনেক ইচ্ছা। তাহলে তো হলোই, তোমাদের বাবা মাকে বলে দেবে যে আমি তোমাদেরকে পড়াশোনা করানোর জন্য এই ব্যবস্থা নিয়েছি। তখনই জমিদার তার গুন্ডা পান্ডা নিয়ে সেখানে হাজির হয়। এই মেয়ে, তোমাকে না বলেছিলাম এই গ্রামে কোনো পড়াশোনার দরকার নেই, আবার তুমি নিজে নিজে পড়াশোনা করানো শুরু করেছো? নিজেকে অনেক বড় কিছু ভাবো, তাই না? শোনো, এইখানে যেই সকল বাচ্চারা এখানে বসে পড়বে তাদের বাবা মাকে আমি আমার জমির কাজ থেকে বের করে দেব। এই বাচ্চারা, তোরা কি চাস তোদের বাবা মা না খেতে পেয়ে মরে যাক? এই গ্রামে যদি তোরা পড়াশোনা করিস তাহলে এই গ্রামে তোদের কোনো জায়গা হবে না, সব কটাকে ঘাড় ধরে এই গ্রাম থেকে বের করে দেব। এটা শুনে বাচ্চারা ভয় পেয়ে যায় আর ওরা স্কুল থেকে চলে যায়। হা 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 হা, দেখলে ম্যাডাম, আমি কিভাবে সব বাচ্চাকে তাড়িয়ে দিলাম? আমি থাকতে এই গ্রামের কেউ শিক্ষিত হতে পারবে না, এই আমার শেষ কথা। এই বলে জমিদার চলে গেল। আর তখন নীলিমা মন খারাপ করে গ্রামের একটা ফুল বাগানে চুপ করে বসেছিল। আমি যা চাইলাম তা তো করতে পারলাম না, কিভাবে এই গ্রামের বাচ্চাগুলোকে শিক্ষিত করব আমার মাথায় আসছে না। তখনই নীলিমা যেখানে বসেছিল পাশে থাকা একটা গোলাপ ফুল কথা বলে উঠল, তুমি চিন্তা করো না, তুমি বাচ্চাদেরকে শিক্ষিত করতে পারবে, তবে তার জন্য তোমাকে আমাকে স্পর্শ করতে হবে। আমাকে স্পর্শ করবে? কি হচ্ছে এসব? এই ফুল কথা বলছে কি করে? তারপর নীলিমা সেই ফুলটাকে স্পর্শ করতেই ফুলটা একটা পরীতে পরিণত হয়ে গেল আর বলল, আমি এই গ্রামের জমিদারের স্ত্রী ছিলাম। আমি জমিদারের থেকেও আরো বেশি হিংসুটে ছিলাম আর নিষ্ঠুর ছিলাম। গ্রামের মানুষদের উপর অনেক অত্যাচার করেছি, আর তাই আমি অভিশপ্ত হয়ে মারা গেছি। মারা যাওয়ার পরও আমার আত্মা মুক্তি পায়নি, কেননা আমি সবাইকে এত কষ্ট দিয়েছি। আমার আত্মা এখানেই ফুল হয়ে আটকা পড়ে আছে। আর আমার এই অভিশাপ তখনই শেষ হবে যখন আমি গ্রামের মানুষদের জন্য ভালো কিছু করতে পারবো। আমি ভালো কিছু করতে চাই, আমাকে সাহায্য করো। আমি আমি আপনাকে কিভাবে সাহায্য করব? আমি জাদু দিয়ে একটা ফুলের স্কুল বানিয়ে দিচ্ছি। তোমার কাজ হচ্ছে এই স্কুলের সব বাচ্চাদেরকে নিয়ে এসে পড়ানো। না না, এখানে যে বাচ্চাদেরকে নিয়ে আসবো তাদের বাবা মাকে জমিদার সাহেব কাজ থেকে বের করে দেবে। আমি তো এতগুলো মানুষের কাজ থেকে বের করে দেওয়ার পর কাজের ব্যবস্থা করতে পারবো না। না না, এমন কিছু হবে না। তুমি সব বাচ্চাদেরকে বুঝিয়ে এই স্কুলে নিয়ে আসো। ওদের খাবারের ব্যবস্থা, ওদের বাবা মায়ের খাবার সবকিছুই স্কুল থেকেই দেওয়া হবে। তারপর নীলিমা সব বাচ্চাদেরকে ও তাদের বাবা মামাকে এই স্কুল সম্পর্কে সবকিছু বলল। ওরাও তখন তাদের বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসলো। নীলিমা খুশি মনে সেখানে পড়াচ্ছিল। জমিদার আবারও গুন্ডা পান্ডা নিয়ে হাজির। জমিদার যেই সেই স্কুলে হাত দিল, একটা কারেন্টের শক খেয়ে উল্টে পড়ে গেল, সাথে গুন্ডা পান্ডারাও। কি হচ্ছে? এই মেয়ে, এইসব কি জাদু করছিস? এখানে হাত দিলে শক লাগছে কেন? তখনই জমিদারের স্ত্রী পরী রূপে প্রকট হলো আর বলল, বেঁচে থাকতে আমিও তোমার মতো অনেক অন্যায় করেছি। আজ দেখো, আমার
এই অবস্থা হয়েছে, আমার আত্মাও মুক্তি পাচ্ছে না। তুমি এমনটা করো না। তুমি গ্রামের মানুষদেরকে পড়াশোনা করানোর জন্য এইরকম ব্যবস্থা না করে দিতে পারো? আমি যেই ফুলের স্কুলটা বানিয়ে দিয়েছি, এটা তো নষ্ট করো না। কি বলছো? তোমার আত্মা এখনো মুক্তি পায়নি? আমাকে ক্ষমা করে দাও। আমি আজকের পর থেকে আর কখনো গ্রামের কারো ওপর কোনো অত্যাচার করব না। আর বাচ্চারা চাইলে এই ফুলের স্কুলেই এখন থেকে পড়তে পারবে। জমিদারের ভুল বোঝার পর তখন সে যখন সবার কাছে ক্ষমা চেয়ে নেয়, তখন তার স্ত্রী পরী থেকে মুক্তি পেয়ে যায়। আর তখন জমিদারও সবার কাছে ক্ষমা নিয়ে সবার সাথে মিলেমিশে থাকতে শুরু করে।